দর্শক মণ্ডলী, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কদিন পরই 5 আগস্ট, জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি। আর জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তির আগে আমাদের জানতে ইচ্ছে করে, কেমন আছেন জুলাই যোদ্ধারা? জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে বা চিকিৎসাধীন আছে, এদের সঠিক চিকিৎসাটা পাওয়া উচিত এবং এদের চিকিৎসা এবং এদের আর্থিক অনুদান পাওয়া উচিত। এদের ফ্যামিলি যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। এটা বলতে বর্তমান সময়ে এই যে জুলাই আগস্টের যারা আহত নিহত তাদের পরিবার আসলেই কোনো সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। কিছু স্বার্থন্বেষী মহল এদের যে টাকাগুলো, এদের যে হকগুলো, সেগুলো তারা ভোগ করতেছে, তারা নিয়ে যাচ্ছে। তো আমি যতদূর জানি যে জুলাই আন্দোলনে যারা ছিল ছাত্ররা, তো তারা নাকি ভাতা পাচ্ছে, যতদূর শুনেছি সংবাদে। তো তারা যদি এটা না পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদের এটা পাওয়া উচিত। আর যারা তাদের অপোজিটে আর কি সেজে যাচ্ছে যে হ্যাঁ তারা ছিল না, তারপরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে তারা যাচ্ছে যে হ্যাঁ আমরা ভাতা দরকার, এটা একটু জাস্টিফাই করে তাদেরকে এটা থেকে বিরত থাকা উচিত। তো এই যুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করি, আমরা পরবর্তী দিয়ে আমরা দেশ গর্ব করছি, পরবর্তী যে সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব মনে করছি। আমি মনে করি এই জিনিসটা আমরা তখন সঠিক হবে না যদি আমরা এদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন না করি। তারা যোদ্ধা, তারা বীর, তারা সাহসী। তাদের অকুতোভয় সাহস আর আত্মত্যাগের কারণেই বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা। বাংলাদেশ হয়েছে স্বৈরাচার মুক্ত। কিন্তু আমরা কি তাদেরকে তাদের যথাযথ মর্যাদা দিতে পেরেছি? এই প্রশ্নটি জুলাই বিপ্লবের 1 বছর পর অত্যন্ত সঙ্গত কারণেই উঠেছে। প্রেক্ষাপটের আজকের এই পর্বে আমরা খুঁজে দেখার চেষ্টা করব জুলাই বিপ্লবে শহীদ পরিবারগুলো কেমন আছেন, কেমন আছেন আহতরা। আয়মান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাসায় ঢুকতেই চোখে পড়ে দেয়াল জুড়ে আঁকা জুলাই আগস্ট আন্দোলনের গ্রাফিতি। দেয়ালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের লাল সবুজ পতাকা, পাশে আবু সাইদের ছবি। গ্রাফিতির বর্ণনা দিচ্ছিলেন আয়মান। এটা হচ্ছে আমার ফুপুর ছবি, ফুপু নাসিমার ছবি, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকার ছবি, আর এটা হচ্ছে আবু সাইদের ছবি, আর এই ছবিটা হচ্ছে আমার ছবি। এগুলো হচ্ছে জুলাই আন্দোলনের স্মৃতি হিসাবে আমার ভাই এই ছবিগুলো আঁকছিল। সেদিন কি ঘটেছিল আয়মানের জীবনে? 19 তারিখ শুক্রবার ছিল সেদিন। জুমার নামাজের পর হচ্ছে আমরা দেখতে পাই যে বাসা থেকেই ছিলাম, তখন বাসায় ছিলাম। তো তখন হচ্ছে আমরা দেখতে পাই যে হেলিকপ্টার থেকে এখানে মানে গুলি করা হইতেছিল। তো সবাই তখন বাসায় ছিল, রাস্তাঘাটে তেমন মানুষজন ছিল না, বেশিরভাগই হচ্ছে বাসায় ছিল। এরপরে হচ্ছে যখন বিকাল 4টার সময় আমি, আমার ফুপু নাসিমা এবং আমার ভাই, মেজো ভাই সহ আমরা ছাদে যাই। ছাদে যাওয়ার পরে আমাদের মাথার উপরে তখন একটা ড্রোন ছিল, সাদা ড্রোন ছিল। আমি আমার ভাইকে তখন ড্রোনটার মানে দেখাইতেছিলাম। এর কিছুক্ষণ পরে হচ্ছে আমি ছাদের সামনের দিকে যাচ্ছিলাম। আমি তখন ছাদের মাঝখানে ছিলাম। সামনে থেকে একটা গুলি এসে আমার বুকে, প্রথমে এই জায়গাটায় বুকে গুলিটা লাগে। এরপরে গুলিটা পিঠ দিয়ে বের হয়ে গিয়ে আমার বরাবর আমার ফুপু ছিল পিছনে, সেও আমার সামনের দিকে আসতেছিল। তো তার গুলিটা এখানে গিয়ে এখানে লেগে এখান পর্যন্ত চলে যায় বুলেট। তো সে সেখানেই পড়ে যায়। এরপর হচ্ছে আমার ওই হসপিটালে আমি 4 দিনের মতো আইসিইউতে আমি থাকি এবং আমার ফুপু হচ্ছে পরের দিনে আইসিইউতে সে মারা যায়। গুলিবিদ্ধ আয়মানের বুক। একটি গুলি বুকের ডান পাশ ছেদ করে বিদ্ধ হয় পেছনে দাঁড়িয়ে থাকা তার খালাস শরীরে। নির্মম এ ঘটনার পরও আয়মানের মনে কেন একরাশ কালো মেঘ? আসলে প্রথম দিক থেকে আমরা মানে বলতে পারবো না যে কাগজপত্রের বিষয়গুলা, তখন এই কারণে আমাদের কাগজপত্র সাবমিট করা বা এগুলাতে একটু দেরি হয়ে গেছিল। যখন জানতে পারি তখন হচ্ছে যে আমরা হসপিটালে গিয়ে কাগজপত্রগুলো ঠিক করা, এরপরে হচ্ছে সাবমিট করা, এসব করার পরে অনেক দিন পরে হচ্ছে যে আহতদের যে ইয়াটা দেওয়া হয়েছিল 1 লাখ টাকা, সেটা পেয়েছি এবং
আমার ফুপুর জন্য যে শহীদ হিসেবে 5 লাখ টাকা সেই টাকাটা হচ্ছে পেয়েছিলাম, কিন্তু ওই যে সরকার সঞ্চয়পত্রের যেই দেওয়ার যে কথাটা ছিল সেটাতে কেন জানি একটু দেরি হচ্ছে। আর আমার নামটা যে মানে আহতদের লিস্টে আসার সেটাতে কিছুটা দেরি হচ্ছে। এখন লাস্ট আমাদেরকে অফিস মানে নোয়াখালী সিভিল সার্জন থেকে জানানো হচ্ছে যে এটা নিয়ে কাজ চলতেছে, হয়তো বা আরও কিছু সময় লাগবে। শুধু একজন আয়মান নয়, এমন একাধিক আহত যোদ্ধার গল্প আমরা বলবো। নতুন স্বপ্নে সাজবে বাংলাদেশ। সেই স্বপ্নে এক বুক হতাশা কেন এই আহত যোদ্ধাদের ও আন্দোলন করা সেসব সাধারণ মানুষের মাঝে? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই আহত ও নিহত যোদ্ধাদের জন্য ঘোষণা করা হয়েছে নানা প্রতিশ্রুতি। স্বীকৃতি: গত 17 জুন 2025 তারিখে জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 অধ্যাদেশ জারি। পরিচয়পত্র: জুলাই আন্দোলনে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন। নিহতরা এককালীন পাবেন 30 লক্ষ টাকা। নিহতের পরিবার প্রতি মাসে পাবেন 20,000 টাকা ভাতা। আহত 3 ক্যাটাগরির: এ, বি এবং সি। এ ক্যাটাগরির আহত মোট 493 জন। এককালীন বরাদ্দ 5 লক্ষ টাকা, প্রতি মাসে ভাতা 20,000 টাকা। বি ক্যাটাগরির আহত 908 জন। এককালীন বরাদ্দ 3 লক্ষ টাকা, মাসিক ভাতা 15,000 টাকা। সি ক্যাটাগরির আহত 10,648 জন। এককালীন বরাদ্দ 1 লক্ষ টাকা, মাসিক 10,000 টাকা ভাতা। বিশেষ নাগরিক সুবিধা: পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা লাভ। সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার। প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি চাকরি প্রাপ্তির সুযোগ। আয়কর ছাড়: সাধারণ ব্যক্তি শ্রেণীর জন্য করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা হলেও জুলাই আন্দোলনকারীদের করমুক্ত আয় সীমা 5,25,000 টাকা। বিনামূল্যে চিকিৎসা: বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। বিনামূল্যে ফ্ল্যাট: জুলাই আন্দোলনে অংশ নেয়া আহত যোদ্ধাদের 1250 স্কয়ার ফুটের ফ্ল্যাট দেবে সরকার। প্রথম পর্যায়ে বিনামূল্যে দেয়া হবে 1,560 জনকে। অন্যান্য বরাদ্দ: জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের জন্য বাজেটে 405 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব। জুলাই ফাউন্ডেশনের দান অনুদান: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মোট 96.67 কোটি টাকা সহায়তা দিয়েছে। 745 জন শহীদ পরিবার পেয়েছেন 37 কোটি 25 লক্ষ টাকা। আহত 5,596 জন পেয়েছেন 59 কোটি 41 লক্ষ টাকা। কিন্তু এসব আশ্বাসের অনেক কিছুই বাস্তবায়ন হয়নি এখনো। এজন্যই অভ্যুত্থানের পরও রাজপথে নামতে বাধ্য হয়েছেন আহতরা। সরকারের পক্ষ থেকে জুলাই আগস্টে আহত ও নিহতদের একটি তালিকা হয়েছে, যাদের এই আন্দোলনকে সামনে এনে অনেক রাজনৈতিক দলকে দেখা যায় বক্তব্য আর বিবৃতি দিতে। এমনকি আহতদের নিয়ে মঞ্চে দাঁড়িয়ে করা হয় স্মৃতিচারণ। কিন্তু কতটা নিশ্চিত হয়েছে তাদের প্রাপ্য অধিকার? কতটা নিশ্চিত হয়েছে তাদের প্রত্যাশা? আজকের এই প্রোগ্রামের জন্য দীর্ঘ 2 মাস ধরে আমরা প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে ধর্ণা ধরেছিলাম, তাদের কাছে গিয়েছিলাম, তারা যদি নাই আসবে না করে দিতেন। কেন তারা আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন? কালকে রাত অবধি পর্যন্ত, আজকে সকাল দুপুর 1-1.5 ঘন্টা আগ পর্যন্তও তারা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন আসবেন, কিন্তু ধিক্কার জানাই তারা আজকে আসলেন না। আমরা এখন যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আমরা ছুটে গিয়েছি আহত যোদ্ধাদের খোঁজে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেখানে ভর্তি ছিল প্রায় 900 আহত জুলাই যোদ্ধা,
যাদের রাখা হয়েছে নিরাপত্তার বেষ্টনীর মাঝে। একটি ব্লকে গিয়ে দেখা যায় আহতরা বিছানায় ঘুমিয়ে আছেন। কেউ বিষণ্ণতা কাটাতে মোবাইল নিয়ে সময় অতিবাহিত করছেন। তাদের মধ্যে কথা হয় পা হারানো একজন যোদ্ধার সাথে। বলছো আমরা বাতা চালু হবে, এটা চালু হবে, ওটা চালু হবে, কিন্তু কিছুই চালু হচ্ছে না। না, এখন তো ধরেন 11 মাস যাবত এখানে আছি, মানে সব কিছুই কিনে খাইতে হয়, খুব কষ্ট আর কি। আর্থিক অবস্থা নাই তেমন। বাবা মা আছে বৃদ্ধ বাড়িতে, তাদের তো কামাইতে আমি একাই করতাম, আমার সংসার চলতো তাদের তাতে দিত। এখন তাদের সংসারও তো অবস্থা খারাপ, আর তাদেরকে দিতে পারতাছি না, আমরা নিজেরাও খেতে পারতাছি না, মানে এমন পরিস্থিতিতে আছি। আহত যোদ্ধাদের পাশেই রান্না করা হচ্ছে ভাত। কেউ মাছ রান্না করতে প্রয়োজনীয় কাজও সেরে নিচ্ছেন। কিন্তু কেন এমন দৃশ্য, যেখানে স্বজনদের এমন অভিযোগ? আর এখন বলছে 25 তারিখ না 28 তারিখ বাহিরে লেবো গাইনে চিকিৎসার হইতে পারতে হইতাছি। যাদের একাধিক অপারেশন করতে হয়েছে এবং দীর্ঘমেয়াদী যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তো সঙ্গত কারণে তাদের একটা হয়তো প্রত্যাশা ছিল যে আমরা খুব দ্রুত গতিতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাব। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে চিকিৎসার মধ্যেও কিছু সীমাবদ্ধতা থাকে, সেটি বললেই চিকিৎসা একসাথে সম্পন্ন করা যায় না। যেমন ধরুন একজনের পায়ের মাংস চলে গেছে, হাড্ডি চলে গেছে কিছু অংশ, তো প্রথমে তার আগে মাংস যে চলে গেছে, চামড়া চলে গেছে, এই জায়গায় প্রথমে হাড্ডির চিকিৎসা করলে খোলা জায়গায় তো হাড্ডি ঠিক থাকবে না, তার হাড় মাংস আগে মাংস বা চামড়া ওগুলোকে অপারেশন করতে হয়। এর পরবর্তীতে আমরা একই সাথে হাড়ের চিকিৎসা করি এবং এই অপারেশনগুলি একাধিকবার করতে হয়েছে। সঙ্গত কারণে দীর্ঘমেয়াদী অপারেশন থাকার কারণে, অপারেশনের বা চিকিৎসায় থাকার কারণে তাদের মধ্যে এটা, তারা যেহেতু প্রত্যাশা ছিল খুব দ্রুত চলে যাবে, সুস্থ হবে, সেই জন্য হয়তো তারা ক্ষোভের কারণ হতে পারে যে না, আমার কেন আমি এখনো সুস্থ হচ্ছি না। শতাধিক আহত পরিবারকে নিয়ে করুণ কাহিনী আর চারপাশে চোখে পড়ে। জুলাই আহত ও নিহতদের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। চলছে তাদের কর্মব্যস্ততা। আহতদের নামের পাশে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন কেউ আবার করছেন আহতদের সাথে যোগাযোগ। এত কিছুর পরও জুলাই যোদ্ধারা কেন আঙ্গুল তুলছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উপর? টাকা দিতে হবে না, সমস্যা নেই স্যার, আমার টাকা লাগবে না, কিন্তু আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে দেন, তাহলে যদি আমরা জুলাই যোদ্ধাই না অবাঞ্ছিত ঘোষণা করলে তখন আমরা কি, তখন আমরা অন্যভাবে আপনার আইনি সহযোগিতা নিতে পারবেন। অবাঞ্ছিত ঘোষণা করলে, অবাঞ্ছিত ঘোষণা করতেছেন না, আমাদের লক্ষ্য স্যার কখনো ভিন্ন ছিল না, এটা আমাদের একটা পরিবার ছিল, আর পরিবারের মানুষের সাথে আমাদের কথা বলতে এটা ভেবে আসা, আর আমাদের লক্ষ্য না সেই ভিন্ন খাতে প্রবাহিত করতেছে। আপনি বলেন যে আমাদের জায়গা থেকে যা করেছি এটা নাকি আমাদের এর চেয়ে বেশি করা উচিত, আর আমাদের এই সামান্য জায়গাটাকে আপনি বলতেছেন যে অনেক বেশি করা উচিত, আর আপনার এখান থেকে একটা এমপ্লয়ি সুন্দর করে একটা বড় ধরনের লাইন করে পোস্ট করলো স্যার, এটা কি আসলে মত প্রকাশ করেছেন? তার কাছ থেকে অবশ্যই আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে জানতেই চাইতে পারবো যে আপনার এই মত প্রকাশ কারোর সাথে সাংঘর্ষিক হয় কিনা বা বড় একটা চেতনার সাথে। আর ওইটা যার কাছে পেয়েছো সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনশটটা রাখো, সাউন্ড কোথায়, স্ক্রিনশটটা রাখো। এটা যেমন বলছেন না কথাটা, আমি একটা পরিষ্কার করে কথা বলছি। এখানে আমি 2 মাস হয়েছে ওনাদের সাথে কাজ করছি। বিশ্বাস করেন যে 40টা ইয়াং মানুষেরও আপনাদের সাথেই রাস্তায় ছিল, তাই না? তবে আপনি একটা বেশি করতে পেরেছেন, সামনে ছিলেন ভিতরে জীবিগুলো না তো কাজ করে রাস্তায় থাকতে চলে ওনারা আজকে এই পোস্টটা জীবিত আচ্ছা জীবিত দিলাম ভাবেন আপনি মোটিভেশন দরকার, ট্রেনিং দরকার, এটা আমি করাচ্ছি, সময় ঠিক হবে। ওনারা আসার জায়গা যখন খুঁজে, একজন আহতের যখন ক্ষোভ থাকে, চাওয়া এবং পাওয়ার মধ্যে যখন গ্যাপ থাকে, ওইটার জন্য সে মনে করে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটাই হচ্ছে তার বাসা, মানে সেখানেই সে তার অভিযোগটাকে উপস্থাপন করবে, দাবি নিয়েই আসে এবং এটাকে আমরা স্বাগত জানাই। নাহলে যাবে কোথায়? তার তো একটা জায়গা লাগবে যেখানে যাবে সে। তো সেই আঙ্গিকে ওনারা আসেন প্রাপ্তি নিয়ে, মানে চাওয়ার পাওয়ার গ্যাপে পূরণের জন্য আসেন। কেউ হয়তো একটা হুইল চেয়ার লাগবে, সেটার জন্য আসেন। হুইল চেয়ার তো অন্য জায়গা থেকে পাওয়ার কথা, অনেক সময় হয় যে সেটা সে পাচ্ছে না সময় মতো, আমাদের কাছে আসে, আমার হুইল চেয়ার লাগবে, আমার কমোড লাগবে, হাই কমোড, যেটা তাদের বসতে হয় পায়ের জন্য। আমি বাড়ি থেকে ডাক্তার দেখাতে আসছিলাম, এখন বাড়িতে ফেরত যাব, পটুয়াখালী বা পিরোজপুর, বরিশাল, ভোলা। আমার কাছে ওই টাকা নাই। উনি এটার জন্য কোথায় যাবে? এখানে আসেন এবং আমরা সেটা দিয়ে দিই, কারণ
সে আমাদের জন্য একজন বীর আহত, দেশের জন্য, দেশকে বদলানোর জন্য যেটুকু স্যাক্রিফাইস করেছে সেটা তার দাবি, এটা তার প্রাপ্য। যদি আমাদের কাছে মনে হয় অন্য হাসপাতালগুলোতে যেতে চাই আমরা, তাদের চিকিৎসায় কি কোনো ঘাটতি হচ্ছে? এখনও পর্যন্ত আমাদের 118 নম্বর রুম ডেডিকেটেড করা আছে এবং আমাদের বহির্বিভাগে ওনারা আসেন, জুলাই যোদ্ধা যারা, তাদের চিকিৎসা ব্যাপারটা আমরা দেখভাল করি এবং কোনো রোগীর যদি কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, কোনো রোগীর যদি ফার্দার কোনো অপারেশনের প্রয়োজন হয়, ইভেন অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয়, আমরা আমাদের সর্বোচ্চ এই চিকিৎসা তাদের জন্য ব্যবস্থা করব, এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি। এই ব্যাপারে কোনো ধরনের ত্রুটি ইনশাল্লাহ আমাদের তরফ থেকে হবে না। কেউ যদি এটা গাফিলতি করেন, এটা বরদাস্ত করা হবে না। আমরা চিকিৎসক, নার্স এবং স্টাফ সবার কাছে এই মেসেজটা পৌঁছানো আছে। জুলাই আহতদের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি কি? প্রতিবন্ধকতা কোথায়? বিভিন্ন চিকিৎসার ফলে সার্জারি অথবা আমাদের এখানে হাসপাতালে এখনও ভর্তি রয়েছে অনেকে। মেন্টাল বা মানসিক যে ধরনের একটা টেনশন, এটা তো আসলে আছে, অবশ্যই আছে। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। যেখানে জুলাই আহতদের নিয়ে রয়েছে সরকারের এত পরিকল্পনা, সেখানে বরিশাল থেকে রাজধানী ঢাকার জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আসা সাব্বির ও রায়হানের কেন এখনো এত কষ্ট আর দুর্ভোগ? গত জুলাইয়ের 4 আগস্ট আমার ডান চোখে গুলি লাগে। তো গুলি লাগার পর থেকে আমার ডান চোখটা টোটালি আমি ভীষণ লস্ট, মানে একদম আমি দেখিই না। তো এরপর থেকে আমার বিভিন্ন ধরনের চিকিৎসা, দৌড়াদৌড়ি, এই হসপিটাল ওই হসপিটাল যেতে হচ্ছে। তো জুলাই স্মৃতি ফান্ডে আসার মূল কারণ হচ্ছে আমাদের চিকিৎসার একটা খরচ। আমাদের তো অনেক খরচ চিকিৎসার জন্য, যেটা আমরা বলতে গেলে একদমই বেয়ার করতে পারতেছি না। এইখান থেকে আমাদের কিছুটা হেল্প করার কথা বলে যে এইখান থেকে করবে। তো এই জন্যই আসা জুলাই স্মৃতি ফান্ডে। তো কিন্তু বারবার এসেও ওইরকম একটা সুরাহা হচ্ছে না। তারা আশাই দিচ্ছে আমরা এইটা করব ওইটা করব, কিন্তু আমাদের জন্য ওইরকম কিছু একটা করা হচ্ছে না। কিন্তু আজকে তো আমরা পঙ্গু হয়ে গেছি, আজকে তো আমরা আমাদের জীবনে অচল হয়ে গেছি। এখন তো আমরা আমাদের পরিবারের কাছেও বোঝা, সমাজের কাছেও বোঝা, রাষ্ট্রের কাছেও বোঝা। তো আমাদের জন্য এখন আপনাদের সবার এগিয়ে আসতে হবে। ইব্রাহিম নীরব। জুলাই আগস্ট আন্দোলনে যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে, সেদিনের ঘটনা নিয়ে তিনি দেন ভিন্ন তথ্য। আমার নামে যে গুজবটা ছড়িয়েছে যে আমি নাকি মারা গিয়েছি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে, দুটোর একটিও সত্যি না। কারণ আমি মারা যাইনি, এই যে প্রমাণ, তার প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও না, আমি হচ্ছে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছি। জুলাই আগস্টকে কেন্দ্র করে এদিকে তালিকা হয়েছে প্রশ্নবিদ্ধ আহতদের, যা নিয়ে কাজ করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রেক্ষাপট থেকে যোগাযোগ করা হয় এমন একজন আহতর সাথে। আইডি নাম্বার কিন্তু আমার কোনো সাহায্য সহযোগিতা পায় নাই, কোনো আমি বলে মানে ফ্রড এই ধরনেরই করে আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে আমার কোনো সাহায্য করে নাই। কিন্তু আমি শুধু আহত হই, আমি কোনো রাজনীতিও করতাম না, আমি কোনো রাজনীতিবিদের কাছে ছিলামও না, ঠিক আছে। আমার মনে করেন একটা টেকনিক করে, ঠিক আছে, এনামের ভিতরে মারছে শুধু। তাহলে আপনি আগস্টের এই তালিকার মধ্যে আসলেন কিভাবে? আপনার নামটা আসলো কি করে? নামটা আসছে, আহত নাম নিচ্ছে, মেডিকেলে ভর্তি ছিলাম, ওইখান থেকে নাম নিয়ে গেছে, আমি আহত। তাই এটা কারা নিয়ে গেছে আপনি কি জানেন? জানি না তো, অনেক মানুষ আইছে নাম নিয়ে গেছে, যেভাবে মেডিকেল আইসা নিছে না, কারা নিছে কইতে পারুম, আমি তো অক্কামি ছিলাম 3 দিন। জুলাই আহত ও নিহতদের জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা নিয়ে
কেন এত জট? রাষ্ট্রের আলাদা একটা সেল করা উচিত ছিল, যে এই সেলের মাধ্যমে চিকিৎসার কার কি ধরন না ধরন তারা শুধু এইটার জন্য অ্যাপয়েন্টেড থাকবে। বেশি কঠিন কাজ না। আপনার ধরুন কতগুলা মানুষ, হয়তো বা ধরলাম 5,000 10,000 মানুষ দাবি করতেছে তারা আহত, সেই আহতদের 5,000 10,000 আপনি প্রতিদিন যদি 100 জন করেও নেন, আপনার কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু লিস্ট প্রস্তুত হইতে পারে। খুব সহজ কাজ। আপনি 100 মানুষ শুধু এটার জন্য অ্যাপয়েন্টেড থাকবে। রাষ্ট্রের কত কিছু গচ্চা যায়। আপনি দেখেন যে কত বড় বড় জুলাই ফাউন্ডেশন নিয়ে বিতর্ক হইলো, অনেকে এখানে ভাঙচুর করলো বা ইয়া করলো, এটা তো আমাদের প্রত্যাশা না। আমরা এখানে যারা রাজপথের অগ্রগামী যোদ্ধা ছিলাম প্রত্যেকেই, এমনও মা বোন বাবারা আছেন তারা নিজের ছেলে মেয়েকে বাসায় রাখতে পারেন নাই দেখে সাথে করে চলে গেছেন, কিন্তু ঠিকই আবার ঘরে ফিরে গেছেন। তারা কিন্তু কোনো প্রত্যাশা না, তারা শুধু চাইছেন স্বাধীন বাংলাদেশ, আমার এই বাচ্চাগুলা যাতে নিরাপদ থাকে এই বাংলাদেশে। কিন্তু সেই জায়গায় যারা আহত তাদের জন্য প্রপার ওয়েতে গভর্নমেন্ট কিছু করতে পারতেছে না। আর সমস্যা হয়েছে যার যেটা দায়িত্ব সে সেইটার বাইরে বাকি সব কিছু ভালো বোঝার চেষ্টা করে। আমাদের যে উপদেষ্টা সে তার মিনিস্ট্রি বাদে বাকিগুলো নিয়ে কথা বলে, সে রাজনীতি নিয়ে কথা বলে, সে তারা নিজেদেরকে সরকারি দল মনে করে। তো সাইকোলজি হয়ে গেছে যে কেউ আসলে শহীদ এবং আহতদের উপর দিয়েই কিন্তু আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এর বাইরে কেউ না। আজকে যখন মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে গেছে, সেই রকম সেই ভুয়া মুক্তিযোদ্ধার মতো এখন এই জুলাই আগস্টে এসেও কিন্তু আমরা দেখলাম ভুয়াই নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ হয়ে গেছে, ভুয়া। তো এটা আসলে আমাদেরকে পীড়া দেয়। গণমাধ্যমে একটি নাম দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে দাগ কাটে, মুগ্ধের। পানি লাগবে, পানি। সেদিন রাজপথে পানি হাতে আন্দোলনরত শিক্ষার্থী আর সাধারণ মানুষদের মাঝে পানি বিতরণ করেছিলেন মুগ্ধ। মুগ্ধ এখন শুয়ে আছেন বাগান সাজিয়ে মাটির বিছানায়। তার পাশেই শুয়ে আছেন জুলাই আন্দোলনে নিহত সহযোদ্ধা বন্ধু জয়। পাশাপাশি দুই বীর যোদ্ধা বন্ধু হয়তো দেখছেন না তার আহত যোদ্ধারা কিভাবে বেঁচে থেকে যুদ্ধ করছে প্রতিদিন হাসপাতালের বিছানায়, আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছ থেকে প্রাপ্তির আশায়। সদিচ্ছার অভাব বলতে বললাম না যে অনেকের সদিচ্ছা খুব ভালোভাবে আছে, চেষ্টাও করেন, অবশ্যই স্বীকার করি। আবার তারা যাদের সাথে মিলে কাজ করেন তাদের মধ্যে অনেকের সদিচ্ছাটুকু নেই। এই যে এই আহত কতজন, 15,000, শহীদ হয়েছে 2,000, আপনার গ্যাজেটে আছে 850, তাই না, 853 জন। আমাদের সরকারি এত কর্মকর্তা রয়েছে মাঠ পর্যায়ে, আপনি জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড, হ্যাঁ, এতগুলো সরকারি কর্মকর্তা রয়েছে। তারা তো আমাদের এই জনগণের ট্যাক্সের টাকাতেই তারা আসলে বেতন পাচ্ছে। তো তারা তো এই 15,000-এর থেকেও অনেক বেশি সংখ্যায়। অ্যাকশন করেও যদি সদিচ্ছাটুকু থাকতো এতদিনে এগুলো সমাধান করে ফেলা আসলে খুব কঠিন কোনো ব্যাপার না। এই যে ওইটাই বলুন যে ওই সদিচ্ছার অভাবটা হয়তো বা আপনার রুট লেভেলের কিছু মানুষের থাকতে পারে, অথবা মন্ত্রণালয়ের কিছু আমলাতান্ত্রিক যে জটিলতার কথা আমরা শুনে আসি বা দেখে আসি, সেই আমলাতান্ত্রিক জটিলতাও অনেকটা দায়ী আসলে। আমাদের আহতদের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এ, বি, সি। ক্যাটাগরি এ হচ্ছে সবচেয়ে গুরুতর আহত যারা, বি তার চেয়ে কম, সি হচ্ছে তারও চেয়ে কম। এই 3 ক্যাটাগরির সবার জন্য প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং পরবর্তী ধাপের জন্য টোটাল যে অর্থের প্রয়োজন ছিল সেটা এস্টিমেটেড ধরেন 400 কোটি টাকা। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত যেটা পেয়েছি 400 কোটি টাকার বিপরীতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তহবিল থেকে 100 কোটি টাকা, 1/4। আর একজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে উনি দিয়েছিলেন 5 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংক দিয়েছিল 5 কোটি টাকা, 110 কোটি টাকা। এর সাথে আরও ছোট ছোট খাত থেকে, ছোট ছোট খাত বলতে অনেক ব্যক্তিগতভাবে অনেকে যেই ডোনেশন করেছেন সেগুলো মিলে 119 কোটি টাকা টোটাল জুলাই ফাউন্ডেশন পেয়েছিল 400 কোটি টাকার বিপরীতে। আপনি বুঝতেই পারছেন যেটা প্রাক্কলিত বা পরিকল্পনা হচ্ছে 400 কোটি টাকা হলে এভাবে সবাইকে বৈষম্যহীনভাবে সুন্দরভাবে দিয়ে দেওয়া যায়, সেখানে টাকা হলো 119 কোটি টাকা। সেই 119 কোটি টাকার বিতরণের জন্য এখন পর্যন্ত 806টা শহীদ পরিবার এবং প্রায় 6,500-এর উপরে আহতকে আমরা অর্থ বিতরণ করেছি, যেটা হচ্ছে 1,11,00,000 টাকা, 111 কোটি টাকা। টোটাল 120 কোটি টাকার মধ্যে 19 কোটি টাকার মধ্যে 111 কোটি টাকা। শুধুমাত্র এখন বিষয়টা হচ্ছে যে ওই যে ওনারা বলছেন যে কেউ পেয়েছে, কেউ পায়নি, কেউ কম পেয়েছে। এটা যখন আপনার আয়টা কম থাকে, যে 400 কোটির বিপরীতে 110 কোটি টাকা,
তখন আপনাকে তো বিতরণটা করতে হয় বুঝে। মীর মুগ্ধ, জয়, আবু সাইদ আর আহত আইমান, চোখ হারানো রায়হান, সাব্বিরদের মতো বীর যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। মীর মুগ্ধরা বেঁচে থাকবে প্রতিবাদ আর অন্যায়ের বিরুদ্ধে। শুধু কথা দিয়ে নয়, কাজের মাধ্যমে জুলাই বিপ্লবীদের পাশে দাঁড়াই, তাদের সম্মান করি। তারা যেন আশাহত না হয়, তাদের স্বপ্নগুলো যেন ভেঙে না যায়, সেজন্য সকলে একসাথে এগিয়ে আসি। তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আমরা কাজ করি। আপনার সমস্যা, চারপাশের যে কোনো অনিয়ম আমাদের জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।